বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাতুল ফরিদ। আমি আছি আতিফ আঞ্জুমান। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব গুতেরেস সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর রেকর্ড 18তম ভাষণ আজ। সোহরাওয়ার্দী হাসপাতালে টাকা দিলে মিলছে ফাইজারের করোনা টিকা, একদিনের মধ্যে টিকা পাইয়ে দিচ্ছে একটি চক্র। শাহজালাল বিমানবন্দরে দ্রুত গতিতে চলছে পিসিআর ল্যাবের কাজ, কাল থেকে পরীক্ষা শুরুর আশা প্রবাসী কল্যাণমন্ত্রীর। আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ, কয়েক জেলায় রোগী বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এবং রাজধানী বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম, সরবরাহ কম থাকার অজুহাত বিক্রেতাদের। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় সাধারণ অধিবেশনের চতুর্থ দিনের ভাষণ পর্ব শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আগের বছরগুলোর মতো এবারও বাংলা ভাষায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এটি হবে বাংলা ভাষায় দেয়া তার 18তম ভাষণ। প্রধানমন্ত্রীর ভাষণে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-19 পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়াও টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণের বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। 21 সেপ্টেম্বর সাধারণ পরিষদের উদ্বোধনী দিনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ অধিবেশনে 27 সেপ্টেম্বর সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে এই প্রশংসা করেন তিনি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের বিভিন্ন দিক থেকে উন্নয়নের জন্য ও সরকার প্রধানের মানবিকতার জন্য প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, জাতিসংঘের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠভাবে সম্পর্ক জড়িত। বাংলাদেশ জাতিসংঘের একটি সাফল্যের গল্প। জাতিসংঘের বহু অর্জনের পেছনে বাংলাদেশের নেতৃত্ব রয়েছে, সেখানে অবদান আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এসব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন অ্যান্টোনিও গুতেরেস। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন। বিশ্বের সবার জন্য পর্যাপ্ত নিরাপদ খাদ্য নিশ্চিতে 5 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাইডলাইনে খাদ্য ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে অনলাইন বার্তায় তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তায় গবেষণার পাশাপাশি বিনিয়োগ বাড়াতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চলতি দশকের কর্মসূচির অংশ হিসেবে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে এতে অংশ নেয় নানা দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। এতে দেয়া অনলাইন বক্তব্যে খাদ্য নিরাপত্তায় প্রস্তাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে 5টি প্রধান বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। 1. কৃষি খাতে গবেষণা, বিনিয়োগ ও আধুনিকায়নে আরও জোর দেয়া। উন্নয়নশীল দেশগুলোতে সংকট এড়াতে এ সংক্রান্ত তহবিল বাড়ানো। 3. সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এছাড়া খাবারের অপচয় রোধ ও প্রযুক্তি ভাগাভাগি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বর্তমানে আমাদের খাদ্য উৎপাদনের হার জনসংখ্যার সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন খাদ্য উৎপাদনের দিক থেকে পুরোপুরি আত্মনির্ভরশীল। পাশাপাশি দীর্ঘমেয়াদী খাদ্যের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে যাচ্ছি। জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক আলোচনায় যোগ দিয়ে ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করতে 6 দফা প্রস্তাবও উপস্থাপন করেন শেখ হাসিনা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে টাকা দিলেই মিলছে টিকা। 1,500 থেকে 2,500 টাকার বিনিময়ে একদিনেই ফাইজারের টিকা পাচ্ছেন প্রবাসীরা। সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা কেন্দ্রে দেখা গেছে এমন চিত্র। টাকার বিনিময়ে টিকা পাইয়ে দেবার এই অপকর্মের পেছনে কাজ করছে হাসপাতালটির কয়েকজন আনসার সদস্য ও দালালদের সিন্ডিকেট। এরা সবথেকে বেশি একটা মেসেজের জন্য 3,000 টাকা চাচ্ছে, যে 3,000 টাকা দিলে 20 মিনিটের মধ্যে মেসেজ আসবে এবং 1 ঘন্টার মধ্যে টিকা দিয়ে দিবে। একজনে বলতেছে এদিকে আসেন, আমি আপনার মেসেজ দিয়ে দিব, আপনি আমার 1,000 টাকা দিতে হবে। আমি বাধ্য হয়ে ওরা 1,000 টাকা দিয়ে মেসেজ দিয়েছি। সোহরাওয়ার্দী হাসপাতালে ফাইজারের টিকা নিতে আসা প্রবাসীদের এমন একাধিক অভিযোগ শুনে এ বিষয়ে তদন্তে নামে ইন্ডিপেন্ডেন্ট টিম। হাসপাতালের সামনে অপেক্ষা করছেন অনেক টিকা প্রত্যাশী। এদেরই একজন মাহমুদুল জানালেন 2,000 টাকা দিয়ে SMS এর জন্য অপেক্ষা করছেন তিনি। 30 মিনিটের মাথায় মাহমুদুলের ফোনে চলে এলো টিকার SMS। আজকে এখন নিয়ে আসছি মেসেজ, আজকে পাবো কি? তাই মেসেজ আনছেন কিভাবে? টাকা পয়সা কি দেয়? অবশ্যই টাকা লাগছে, মাগনা নাকি? টিকা দিবে শনিবার দিন। শনিবার দিন কত টাকা লাগছে ভাই? 2,000 করে লাগছে কিন্তু। পরে ইন্ডিপেন্ডেন্ট টিমেরই একজন টিকা প্রত্যাশী সেজে কথা বলার চেষ্টা করলেন হাসপাতালের সামনে দায়িত্ব পালন করা এক আনসারের সাথে। প্রথমে ধরা দিতে না চাইলেও পরে তিনি জানালেন 2,500 টাকা দিলে আজই আসবে টিকার মেসেজ। আজকেই মেসেজ পেয়ে আজকেই টিকা পেয়ে যাবো। আরেকটা কথা আজকেই পারবেন, সমস্যা নেই। মেসেজ পেলে তো অবশ্যই টিকা দেওয়া ঠিক হবে। হ্যাঁ 2 দিন এখন 2 দিন পরে বিকাশে দিয়ে দেবেন, আরও 500 দিতে হবে পরে বিকাশে। বিকাশে দিয়ে দেবেন। আনসার হারিজ জানান এখানে তিনি নতুন। টাকার বিনিময়ে টিকা পাইয়ে দেবার এ কাজে জড়িত সিনিয়র আনসারদের একটি সিন্ডিকেট। শুধু আনসাররাই নয়, এ কাজে জড়িত আছেন আরও অনেকেই। যদি আজকে আমাকে 3টা কাগজ একসাথে দিতে হলে তো আমি আজকেই মেসেজটা দিয়ে দিতাম। টাকা কি আপনার কাছে পাঠাতে হবে? ভাই এটা পরে, আমি তো শিউর না রে ভাই, আমি আগে ব্যবস্থা হইলে পরেরটা পরে, আমি পরে আপনিই দিবেন, আমাকে বলা লাগবে না। টিকা নিয়ে এমন নৈরাজ্যের কারণে ইতিমধ্যেই 15 আনসারকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেসেজের জন্য যদি কোনোভাবে প্রমাণিত হয় সে যে টাকা নিচ্ছে তার ব্যবস্থা, তো যে টাকা দিচ্ছে তার আমরা টিকা দেবো না। কেন আপনি মেসেজ বিনা পয়সা দেওয়ার কথা, আপনি কেন মানুষকে ইনফ্লুয়েন্স করে তার এই মেসেজ নিচ্ছেন? আমরা 15 জন আনসার অলরেডি বদলি করে দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হয়েছে সেটা আগে ছিল এবং অলরেডি সেগুলি ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন যদি কেউ প্রমাণ দেয় তার বিরুদ্ধে একই ব্যবস্থা হবে, সোজা কথা। সরবরাহজনিত কারণে কিছুদিন ফাইজারের টিকাদান বন্ধ থাকার পর বুধবার থেকে ঢাকার 7 হাসপাতালে আবার শুরু হয়েছে টিকা কার্যক্রম। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকালের মধ্যে বিদেশগামীরা বিমানবন্দরে PCR ল্যাব থেকে করোনা পরীক্ষা করাতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। প্রতিদিন 3 থেকে 4,000 মানুষ এই ল্যাবে করোনা পরীক্ষা করাতে পারবে বলেও জানান তিনি। শুক্রবার শাহজালাল বিমানবন্দরে PCR ল্যাব বসানোর কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা জানান মন্ত্রী। প্রবাসীদের করোনা পরীক্ষায় ভোগান্তি কমাতে সবগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে PCR ল্যাব বসানোর বিষয়টি জাতীয় সংসদে আলোচনায় আসার পর তা বাস্তবায়নে উদ্যোগ নেয় সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 6টি ল্যাবে মোট 12টি মেশিন বসানোর কাজ চলছে পুরো দমে। শুক্রবার কাজের অগ্রগতি দেখতে বিমানবন্দরে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তিনি জানান PCR ল্যাব বসানোর কাজ দ্রুত এগোচ্ছে, শনিবারের মধ্যেই করোনা পরীক্ষা শুরু হতে পারে। উদ্যোক্তারা যারা আছেন 6 জন, ওনারা কিন্তু আজকে রাত্রে রেডি হয়ে যাবে, এটা ওনারা কনফার্ম করেছেন। আমার সাথে আছেন, এখানে 2 একজন আছেন। এই কনফার্মেশনের উপরেই আমি কিন্তু বলতে পারি যে ইনশাল্লাহ কালকে যদি ফ্লাইট অ্যাভেলেবল হয়, আর সেই হিসাবে আমরা আশা করি যে প্যাসেঞ্জার যাওয়া আরম্ভ হবে। বিমানবন্দরে করোনা পরীক্ষার মান নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নজরদারি করতে বলা হবে, জানান মন্ত্রী। যদি কোনো গাফলতি বা কোনো রং যদি হয় তাহলে ওখানে কিন্তু ছাড় দেওয়ার কিন্তু কোনো স্কোপ থাকবে না। ইউএইতে গ্রহণযোগ্যতা যেটা আছে, ওনারা যেটা অ্যাকসেপ্ট করবে এটাই আমরা করব, বিকজ আমাদের কিন্তু দরকার নাই, দরকার তো ইউএই গভর্নমেন্টের। তো ওনারা যেভাবে বলবে ওইভাবে আমরা করব। অ্যান্ড আই থিঙ্ক সেই হিসাবেই আমাদের লক্ষ্যটা থাকা উচিত। লক্ষ্য মেন হলো যে আমার ওয়ার্কাররা যাক। এদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। বিমানবন্দরে PCR ল্যাব হলে আমাদের অনেকটাই সুবিধা হইব, আমাদের হয়রানি হওয়া লাগবে না, চিন্তা কম থাকবো। সরকারি ব্যবস্থা হইলে এটা টেনশন কম থাকবো। আর ওইখানে তো দেখা যায় টাকা দিতে হয়, ইয়ার পর আবার ভোগান্তি দেখা যায়, অনেক সময় আয় না, অনেক সময় আয় রিপোর্ট। বিমানবন্দরে দ্রুত পরীক্ষার জন্য র্যাপিড PCR এবং সাধারণ পরীক্ষার জন্য RT-PCR ল্যাব স্থাপন করা হচ্ছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহী সহ ৩ জেলায় করোনায় উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জন মারা গেছেন। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে নতুন করে রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ১১৬। সেখানে করোনা শনাক্তের হার ৪.৩৯%। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন ৪ জন। এদিকে চাঁদপুরে উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন। এই জেলায় ২০৮ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৫ জন শিক্ষার্থী ও ৬ স্কুল শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন। সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ৫ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকে ওই ২ শ্রেণীর পাঠদান বন্ধ রয়েছে। গত সোমবার করোনার উপসর্গ দেখা দিলে স্কুলের ৪র্থ শ্রেণীর ২ জন এবং ৫ম শ্রেণীর ৩ ছাত্রীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্কুলের ৬ শিক্ষক করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়া গোপালগঞ্জে ৫ম শ্রেণীর ১ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ২০১ নম্বর কক্ষটি তালাবদ্ধ করে দিয়েছে। বাহাদুরপাড়া যেটা, ওটা আপাতত 4 and 5 বন্ধ থাকবে। যারা আক্রান্ত মনে হয়েছে আমাদের কাছে তাদের টেস্ট আজকে করানো হয়েছে। সর্বশেষ এগুলো আপাতত বন্ধ থাকবে, কারণ তারা তো ক্লাস করেছে। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেলেও এসব শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন এ সুনির্দিষ্ট প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহুতি দিবস উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলীতে প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্র থেকে শুরু করে সবখানেই যাচ্ছে, ফলে স্কুলে এসেছে বলেই শিক্ষার্থীদের করোনা হয়েছে এই ধরনের দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ নেই। এরপরও যেখানে শিক্ষার্থীদের করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে, এটার কোনো সত্যতা বা প্রমাণ এখন পর্যন্ত নেই। যে তারা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায় আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানে যাচ্ছিলেন। তো সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা দেখেছি এটা হয়েছে, আমরা কিন্তু প্রিকশনারি ব্যবস্থা নিয়েছি। আর মাস্টারদা ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস আজ। ব্রিটিশদের কাছ থেকে দেশকে মুক্ত করতে জীবন দিয়েছিলেন তিনি। মুক্তিকামী মানুষের জন্য আজও অনুপ্রেরণা হয়ে আছে তার আত্মদান। চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর এই ভবনটি একসময় ছিল ইউরোপিয়ান ক্লাব। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর মাস্টারদা সূর্য সেনের নির্দেশে এই ক্লাব আক্রমণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আক্রমণ সফল হলেও ব্রিটিশদের হাতে ধরা পড়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন তিনি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে আছে প্রীতিলতার আত্মাহুতি। মাস্টারদা সূর্য সেন আহ্বানে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য আত্মাহুতি দিয়েছেন, দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন, তা আমাদের পরবর্তী স্বাধীনতা সংগ্রামীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। প্রীতিলতার স্মৃতি বিজড়িত স্থানটিতে তার একটি আবক্ষ মূর্তি ছাড়া কিছুই নেই। তবে দেরিতে হলেও তার জন্মস্থান পটিয়ার ধলঘাটে প্রীতিলতা স্মৃতি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সেই কাজ কিছুটা এগুলেও তা দীর্ঘদিন ধরে বন্ধ। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই জিনিসগুলোকে সংরক্ষণ না করি, পরবর্তী প্রজন্ম তো কখনো দেশপ্রেমিক হবে না। বাধাগুলো বলতে যে এখনো সরকারি সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আমাদের যে কাগজগুলো জমা দেওয়া আছে, যে কার্যক্রমের কথা কিছু আগে আমি বলেছি, সে ব্যাপারে কোনো অগ্রণী ভূমিকা নাই। দেশের জন্য আত্মত্যাগে এখনো স্মরণীয় প্রীতিলতা ওয়াদ্দেদার। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সাক্ষী হয়ে আছে তার জীবনী। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গা ও দিনাজপুরের হিলিতে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চুয়াডাঙ্গার বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ৩ শতাধিক রোগী। বেড খালি না থাকায় অনেক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে মেঝেতে। হিলি হাসপাতালে প্রতিদিন গড়ে ২ থেকে ২৫০ রোগী চিকিৎসা নিচ্ছেন। দিনে তীব্র গরম, রাতে শীতের আমেজ। এ অবস্থায় প্রকোপ বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগের।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ৩ শতাধিক শিশু। শিশু ওয়ার্ডে ২২ বেডের বিপরীতে ভর্তি আছে ১০৯ জন। স্থান সংকুলন না হওয়ায় অনেক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে মেঝেতে। জেলার অন্য হাসপাতালগুলোর অবস্থাও একই। কোনো সময় বৃষ্টি হচ্ছে, গরম হচ্ছে, এই জন্য এই সমস্যা। এখানে বেড পাইনি, কিন্তু এখানে এভাবেই রয়েছি। আরও বেড দেওয়া হোক এবং হাসপাতালগুলো যাতে পরিষ্কার থাকে সেই জন্য ব্যবস্থা নেওয়া হোক। এ সময় শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখার পাশাপাশি বুকের দুধ খাওয়ানোর উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। ঠান্ডাজনিত সাধারণ সর্দি কাশি, এটা থেকে তাদেরকে যতদূর পারা যায় সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। তারপরে যদি ঠান্ডা লেগেই যায় তখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যেন সাধারণ সর্দি কাশি থেকে নিউমোনিয়ায় টার্ন নিতে না পারে। বিরূপ আবহাওয়ার কারণে জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে দিনাজপুরের হিলিতেও। হিলি হাসপাতালে প্রতিদিন গড়ে ২ থেকে ২৫০ রোগী চিকিৎসা নিচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জ্বর কয়েকদিন ধরে, পাতলা পায়খানা। আমাদের বাচ্চারা অবস্থা খুব খারাপ ছিল, এখন মোটামুটি আমাদের বাচ্চা অনেক সুস্থ। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে প্রকোপ বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার। ছোট বাচ্চারা যারা আছে, শিশুরা, তারা বেশি আক্রান্ত হচ্ছে। তো ওদের মধ্যে হয়তো কিছু হয়তো নিউমোনিয়া ডেভেলপ করছে, কিন্তু আমাদের এখানে নিউমোনিয়া অতটা এপিডেমিক আকারে ছড়ায়নি, কিন্তু ফ্লুটা বেশি ছিল। হিলি হাসপাতালে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হচ্ছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেখ হাসিনার লক্ষ্য দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। যেসব জনপ্রতিনিধিরা অপকর্ম, মাদক, সন্ত্রাসের সাথে জড়িত, তাদের আগামীতে দল থেকে মনোনয়ন দেয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের। আমরা দেশের জন্য সুনাম কুড়িয়ে আনি, আর বিএনপি দেশের দুর্নাম করে। আজকে বিদেশিদের কাছে দেশকে তারা ছোট করে, বিদেশিদের কাছে কথায় কথায় নালিশ করে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারের সদিচ্ছায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে, তাই সরকারের প্রতি বিএনপির কৃতজ্ঞতা থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী যে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে কারাগারের বাইরে স্বাভাবিক জীবনযাপন করার যে ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য সরকারের প্রতি এবং বিশেষত জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপি সবসময় পিছনের দরজাটা পছন্দ করে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে পিছনের দরজা দিয়ে কিছু করা যায় কিনা সেই চেষ্টায় সবসময় তারা নিয়োজিত ছিলেন। দেখছেন ১ ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা যা থাকছে। ময়মনসিংহে ট্রেনের ছাদে ডাকাতের হামলায় 2 জন নিহত। ছাদে ভ্রমণের রেলওয়ের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রেলমন্ত্রী। রাজধানীতে ৯০ লাখ টাকার মূল্যের ৫৬০ গ্রাম আইস ও ইয়াবা জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দাবি, জব্দ করা আইস এখন পর্যন্ত অধিদপ্তরের সবচেয়ে বড় চালান। ঢাকায় ৩৫০০ মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে জানিয়েছে সংস্থাটি। বলছে তাদের ধরতে অভিযান চলছে। ভয়ঙ্কর মাদক আইস, প্রতিদিন এর ছোট বড় চালান ধরছে আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ বুধবার রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ইয়াবা কারবারিরাই আনছে আইস। মূলত মিয়ানমার থেকে আসছে এই মাদক। আমাদের দেশি যে একটা গ্রুপ আছে জানেন, যে যারা বড় বড় চালান পাচার করে নিয়েছে, এদের সহযোগিতায়, রোহিঙ্গাদের সহযোগিতায়, মিয়ানমারের সদস্যদের সহযোগিতায় একদিকে নৌকা দিয়ে পার হয়ে আসে, আরেকদিকে গভীর সমুদ্রে হাত বদল হয়। আইসের ব্যবহারটাও মানে ছড়িয়ে দেওয়ার জন্য ইয়াবা ব্যবসায়ী যারা মূল হোতা তারা চেষ্টা করছে আর কি। রাজধানীর অভিজাত এলাকায় পার্টির আড়ালে উচ্চবিত্ত পরিবারের শতাধিক তরুণ তরুণী মাদকের আখড়া গড়ে তুলেছে, যারা ডিলারের সঙ্গে মিলে আইস বিক্রি করছে। এর মধ্যে কয়েকজন বিদেশে লেখাপড়া করে। আসক্তি থেকেই তারা ব্যবসায় জড়িয়েছে বলছে অধিদপ্তর। যাদেরকে আমরা পাচ্ছি তাদেরকে দেখছি যে তারা খুব উচ্চবিত্ত কিংবা সচ্ছল পরিবারের মানুষ,
হয় নিজে কোনো ব্যবসা করে বা ইনকাম আছে, অথবা বাবার অনেক টাকা পয়সা আছে, এই ধরনের পরিবারের সন্তানরাই সাধারণত আইস নিচ্ছে আর কি। এসব মাদক কারবারিদের আটকানো না গেলে ভয়ঙ্কর মাদক আইসও সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কক্সবাজার উপকূল থেকে 4,30,000 পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে 5 জনকে। র্যাব জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে গত রাত 12:30টার দিকে গভীর সমুদ্রে অভিযানে যায় তারা। আগে থেকে চিহ্নিত করা একটি মাছ ধরার ট্রলারের গতিবিধির ওপর লক্ষ্য রাখা হয়। এক পর্যায়ে র্যাব সদস্যরা থামতে সংকেত দিলে ট্রলার ফেলে কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। ট্রলারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা সহ 5 জনকে আটক করে র্যাব। একটি ফিশিং বোট এবং 5 জন আসামি সহ 4,30,000 পিস ইয়াবা উদ্ধার করি এবং পরবর্তীতে আসামিদেরকে আমরা পাই এবং আসামিদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সেই বিষয়ক আমাদের গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে। রাজধানীর কাঁচাবাজারে বাড়তি সবজির দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে কমপক্ষে 10 টাকা। সরবরাহ কম থাকায় দাম বাড়তি দাবি বিক্রেতাদের। এদিকে এখনও বেশি দামেই কিনতে হচ্ছে ব্রয়লার মুরগি, ডিম ও চিনি। রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির সরবরাহ প্রচুর, কিন্তু তারপরেও গুনতে হচ্ছে বাড়তি দাম। গত সপ্তাহে বেগুন, করলা, ঢেঁড়স 50 টাকায় বিক্রি হলো, এখন দাম হাঁকা হচ্ছে 60 টাকা বা তারও বেশি। কাঁচামরিচের দামও বেড়েছে, বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজিতে। বিক্রেতাদের দাবি, শীতকালীন সবজি পুরোপুরি বাজারে না আসায় দাম কিছুটা বাড়তি। যদিও বাজারে প্রচুর সরবরাহ থাকায় দোকানীদের কথা মানতে নারাজ ক্রেতারা। এখানে আসলে নজরদার নাই বললেই চলে, কারণ আমি গত দিনও বাজার করে গেছি, এখান থেকে ভেন্ডি নিয়েছি আপনার 30 টাকা করে। আজকে হঠাৎ এসে দেখে যে 50 টাকা কেজি। কাঁচামরিচের দামটা বেশি, খেতে পানি, ফসল কম, উঁচা জায়গা আছে, ওই জায়গায় আর কি মালটা হয়, এই জন্য কাঁচামরিচটা কম আসতেছে, এই জন্য দামটা বাড়তি। মুরগি ও ডিমের দাম গত সপ্তাহে বাড়ার পর আর কমেনি। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়, আর সোনালী মুরগি 280 থেকে 290 টাকা। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। বাচ্চাদের জন্য দরকার, বড়দের জন্য দরকার ডিম। দামটা বেশি, এখন কি করবে, খাইতে তো হবে, বাঁচতে হবে আমাদের। সাধারণ মানুষ বা যারা মিডল ক্লাস তাদের জন্য অবশ্যই চাপ এটা। এদিকে 3 সপ্তাহ পার হলেও সরকারের বেঁধে দেওয়ার দামে মিলছে না চিনি। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 80 টাকা বা আরও বেশি দামে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাওনা ফেরত পুলিশ কর্মকর্তা সোহেল রানা সহ প্রতারণায় জড়িতদের বিচার দাবিতে অরেঞ্জ গ্রাহক সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। প্রতারণার আরেক মামলায় ইভ্যালির মোহাম্মদ রাসেলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে কমার্সে প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। অরেঞ্জের কাছে পাওনা টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার সমাবেশ করে গ্রাহকেরা। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয় অন্তত 10 জন। একই দিনে ধানমন্ডি থানার আরেক প্রতারণা মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে আদালতে এনে 5 দিনের রিমান্ডে চায় পুলিশ। শুনানি শেষে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত। যদি ইনভেস্টিগেটিং অফিসার মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে জেল গেটে যে কোনো একদিন, 3 কার্য দিবসের ভিতরে যে কোনো একদিন তিনি কনসার্ন ইনভেস্টিগেটিং অফিসার জেল গেটে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই মামলা সংক্রান্ত বিষয়ে। আদালতে আমরা শুনানি করেছি। আমরা এজাহারের যে বক্তব্য তাতে দেখা যায় যে এই মামলার যে বাদী তার থেকে প্রায় 2,20,000 টাকা সেখানে তার থেকে নিয়েছে যে তাকে দুটি বাইক তাকে দিবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও এই গ্রাহককে তার সেই মালামাল দেয়নি। পরে কমার্সের প্রতারণা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। রেগুলেটর আছে, আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং আইসিটি, টেলিকম, আমরা মিলে সবাই মিলে এখন কিন্তু এই যে একটা ক্রমবর্ধমান একটা ইন্ডাস্ট্রি, এটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমাদের অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে কমার্সে ভোক্তা প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান
রাষ্ট্রপতি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রেনের ছাদে ওঠায় রেলওয়ের কেউ সহযোগিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। নিরাপত্তার স্বার্থে ট্রেনের ছাদে ওঠা থেকে যাত্রীদের বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। সকালে টেলিফোনে একথা জানান রেলমন্ত্রী। বৃহস্পতিবার ময়মনসিংহে কমিউটার ট্রেনের ছাদে ডাকাতের হামলায় 2 জন নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত আরেকজনকে নেওয়া হয়েছে জামালপুর সদর হাসপাতালে। বৃহস্পতিবার রাত 11টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে মৃত্যু হয় নাহিদের। তার বাড়ি দেওয়ানগঞ্জে। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ময়মনসিংহের গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ছাদে ডাকাতেরা হামলা চালায়। কয়েকজন যাত্রীর কাছ থেকে ছিনিয়ে নেয় নানা জিনিসপত্র। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় ব্রিজের ধাক্কায় নিচে পড়ে যান 2 জন। পরে আহত 3 জনকে জামালপুর স্টেশন থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। লোক উঠে আমরা আমাদের যে লোক যারা দায়িত্ব থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এই ক্ষেত্রে আমরা লোকেট করে যদি দেখা যায় যে ওইভাবে কারো গাফিলতি আছে আমাদের ট্রেনের লোকের, তাদের দিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই নাসির সহ 6 পুলিশকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে 2 বাস যাত্রীকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাতে এই সিদ্ধান্ত নেয় মেট্রোপলিটন পুলিশ। সাময়িক বরখাস্ত হওয়া অন্যরা হলেন এএসআই সেলিম, কনস্টেবল শঙ্কর, শাহ আলম, সারওয়ার ও রিপন। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আসা 2 নারী বৃহস্পতিবার সকালে রাজশাহীর ওই বাস টার্মিনালে নামার পর এটিএসআই নাসির সহ বক্সের পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার দেখানোর হুমকি দেন অভিযুক্তরা। একই সঙ্গে তাদের কাছে লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাধ্য হয়ে তারা পরিবারকে বিষয়টি জানায়। পরে বিকাশের মাধ্যমে পুলিশকে 1 লাখ টাকা পাঠায় তাদের পরিবার। এছাড়াও তাদের কাছে থাকা নগদ 4,500 টাকাও ছিনিয়ে নেওয়া হয়। এসব ঘটনায় পুলিশ হেডকোয়ার্টারের অভিযোগ করে ভিকটিমের পরিবার। কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহমেদ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে বেশ কিছু লোকজন পুরো বাড়ি ঘিরে ফেলে। এরপর রাজুকে ঘর থেকে বের করে নিয়ে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আহত রাজুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম জানান, কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কাট গ্রুপের মধ্যে কোন্দল চলছে। নিহত রাজু মামুন গ্রুপের সমর্থক উল্লেখ করে পুলিশ বলছে, পূর্ববিরোধের জেরেই এ হত্যাকাণ্ড। দীর্ঘ 18 মাস পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে আজ। তবে এখনো পর্যন্ত শেষ হয়নি হল সংস্কারের কাজ। সপ্তাহখানেকের মধ্যেই কাজ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 2020 সালের 27শে মার্চ থেকে করোনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলো। দেশের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় একাডেমিক কাউন্সিলের সভায় 4র্থ বর্ষের জন্য 24শে সেপ্টেম্বর ও অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য 3রা অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় 1400 জনের টিকা কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। 7টি অনুষদের 6000 শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। এই যে তাদের যে রিপেয়ারিং জিনিসপত্র খুলে তারা বারান্দায় রাখছে, বিভিন্ন জায়গায় পয়েন্টে রাখছে, এগুলা কিছুটা সরানো হয়েছে। এটা সরাবে কন্ট্রাক্টরের লোকে। তারা জিনিসগুলো সরানোর পরে আমাদের যারা কর্মচারী আছে হয়তো বা 2-1 দিনের মাঝখানে ছাত্র ওঠার সাথে সাথেই তারা এগুলো পরিষ্কার করে দিবে। সিলেট নগরীর উপশহর এলাকায় মেলা নামে প্রায় 6 মাস ধরে খেলার মাঠ দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছেন আয়োজকরা। ফলে মাঠে খেলাধুলা করতে পারছে না শিশু কিশোররা। মেলার সময় পেরিয়ে গেলেও দীর্ঘদিন স্থাপনা পড়ে আছে মাঠটিতে। এ নিয়ে এলাকাবাসী বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করলেও তা আমলে নিচ্ছে না মেলা কর্তৃপক্ষ। সিলেট নগরীর 22 নম্বর ওয়ার্ডের একাডেমি খেলার মাঠে গত মার্চে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলার জন্য চারপাশ টিনের বেড়া দিয়ে ঘিরে শতাধিক স্টল তৈরি করা হয়। করোনার কারণে মেলা না হলেও প্রায় 6 মাস ধরে মাঠ থেকে স্থাপনা সরায়নি আয়োজক সংগঠন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি। মাঠের ভেতরে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। মাঠ দখল করে রাখায় দীর্ঘদিন ধরে সেখানে খেলাধুলা করতে পারছে না শিশু কিশোররা। সুযোগ পেলেই দখল হয়ে যায়, নানান উছিলা নানান ধরনের। এটা খুবই দুঃখজনক এবং এটার আশু সমাধান চাই আমরা। সারাদিন খেলা চলতো, কিন্তু এখন প্র্যাকটিস হয় না, আমাদের অন্য জায়গায় যেতে হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন, শুরু থেকে এই মাঠে মেলা না করার জন্য প্রতিবাদ করেন এলাকাবাসী।
কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়। যেহেতু ক্ষুদ্র কুটির শিল্প মেলা, এই মাঠ বিশাল মাঠ, একসাথে 3টা টুর্নামেন্ট হয়। আমি বলেছিলাম যে এরকম এখানে হয়তো একটু মতপার্থক্য দেখাচ্ছি, পরবর্তীতে মেলা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মামলা করেছে। মেলার সময় পার হয় আয়োজকদের নতুন করে অন্য জায়গায় অনুমতি নেওয়ার কথা বলেছে বিসি। যেহেতু পারমিশনের ডেট শেষ হয়ে গেছে, তো নতুন করে আবার পারমিশন লাগবে। এবং যদি খেলার মাঠ হয়, আমরা খেলার মাঠ কখনোই এটা সাপোর্ট করি না যে খেলার মাঠে মেলা করুক। এদিকে 20 অক্টোবরের মধ্যে খেলার মাঠে মেলা বন্ধ এবং সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আলোচনাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, এই যে দীর্ঘদিন ধরে মাঠটি দখল করে রাখা হয়েছে, স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না কেন? মেলা কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, স্থানীয় প্রশাসনে মূলত যারা এই মেলার বিপক্ষে প্রতিবাদ কর্মসূচি করেছিল তারাই বিভিন্ন ধরনের মামলার মধ্যে এই মুহূর্তে রয়েছে এবং দীর্ঘ 6 মাস ধরেই এই মাঠটি দখল করে রেখেছে মেলা কর্তৃপক্ষ এবং মেলার আয়োজনে সহযোগিতা করছে বিসিক। এবং বিসিককে জিজ্ঞাসা করা হয়েছিল খেলার মাঠে মেলা কেন, সেখানটায় বিসিক জানিয়েছিল মাঠটি গণপূর্ত বিভাগের। গণপূর্ত বিভাগ এই মাঠটির অনুমোদন দিয়েছে মেলার জন্য। যদিও এটি মার্চ এপ্রিল মাসে মেলা চলছিল, তখন করোনার কারণে যখন সবকিছু বন্ধ ঘোষণা করা হয়, তারপরে কিন্তু এই মেলা চলমান রেখেছিল। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশনা এবং আমাদের বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমের কারণে মেলা তখন আপাতত স্থগিত করা হয়। তারপরে 6 মাস ধরে এই মাঠটি দখল করে রাখা হয়েছে। যখন উচ্চ আদালত 20 অক্টোবরের মধ্যে সব ধরনের স্থাপনা উচ্ছেদ করতে বলা হয়েছে এবং অপসারণ করে মাঠটি মুক্ত করার জন্য নির্দেশনা এসেছে, তারপরেও কিন্তু মেলা কর্তৃপক্ষ ভ্রুক্ষেপ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে মেলায় তারা আরো নির্মাণ করছেন, তারা যে স্টলগুলো ছিল সেগুলো সংস্কার করছেন, অর্থাৎ মেলা হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন, যেটা আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। অর্থাৎ মেলা বন্ধের কোনো ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না, পরন্তু মেলা হওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো কিন্তু গ্রহণ করছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা এখানটায় ফলো করার জন্য কোন ধরনের আমরা পদক্ষেপ দেখতে পাইনি। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে এখন পর্যন্ত তারা রায়ের কপি বা কোনো ধরনের নির্দেশনা পাননি। স্থানীয় কাউন্সিলর যেটি বলছেন যে সেটি হচ্ছে এই মেলা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মামলার হয়রানির শিকার হয়েছেন, এখন পর্যন্ত সেই মামলাটি চলমান। সেজন্য মেয়র, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করে তবেই মূলত এই মেলা বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। ফরিদপুরে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন তারই দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপরিচালক। ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল ইসলাম চলতি বছরের ফেব্রুয়ারিতে এই জেলায় যোগ দেন তিনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, উপপরিচালক দপ্তরে বিভিন্ন কাজের বিনিময়ে নেওয়া হয় অর্থ, আর তা দেয়া না হলে দীর্ঘদিন অপেক্ষার পরও হয় না কাজ। তার কাছে যে কোনো ফাইল গেলি টাকা ছাড়া ফাইল সে সই করে না। আমাদের দীর্ঘদিন আটকে রাখার পরে টাকা দিয়ে আমাদের উচ্চতর গ্রেডের জন্য কাজ করতে হয়েছে। আমার ওই উচ্চতর গ্রেডের জন্য আমরা যে পাওনা হয়েছিল সেটা আবেদন করার পর উনি ফাইল দেওয়ার পর উনি আমাদের টাকা ছাড়া সেটা করতে চাই। হুমকি দেয়, আমারও শোকজ করবে আমারে এবং বিভিন্নভাবে মানে হয়রানি করবে, এভাবে ভয় দেখায়। আমার কাছ থেকে 1000 টাকা নেয় আমাদের উপপরিচালক। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপপরিচালক। তিনি বলেন, দায়িত্ব বন্টন নিয়ে ক্ষোভের কারণে এমন কথা বলছেন অধিদপ্তরের কর্মকর্তারা। এটা সম্পূর্ণ মানে ইন্টেনশনালি এটা করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে আমার কথা হচ্ছে যে বিষয়গুলো লিখেছে এগুলো আমি অস্বীকার করছি এবং আমার কিছু কর্মকর্তার সাথে শুরুতেই ওই দায়িত্ব বন্টন নিয়ে তাদের দায়িত্ব তারা একজন 3-4টা উপজেলা নিয়েছিলেন। মানে আমি এগুলোকে একটু সংশোধন, তাদের কিছুটা আমার উপরে ছিল, এগুলো ক্রিয়েটেড। অনিয়ম দুর্নীতির বিষয়ে যাচাই বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমতলে বাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের প্রধান উৎসব কারাম। শুভ কর্মভাগ্য পাওয়ার প্রত্যাশায় এই উৎসব ও পূজা করে থাকেন তারা।
এবারও নওগাঁর মহাদেবপুরের বিভিন্ন গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ উদযাপন করেছেন কারাম উৎসব। করোনা পরিস্থিতির কারণে অর্থ সংকটে কিছুটা ম্লান এবারের কারাম। সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের বিবর্ণ জীবনে কিছুটা রং নিয়ে আসে কারাম উৎসব। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে কারাম বা খিলকদম গাছের ডালকে ঘিরে পূজা করা হয়। সাঁওতাল, ওরাও, মাহাতু, বড়াই, কুর্মি, সিং, পাহান, মাহালি সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের নিজ নিজ রীতিতে কারাম উৎসব পালন করেন। কোথাও কোথাও একে ডাল পূজাও বলে। এবারও নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা কারাম উৎসব উদযাপন করেছেন। উপোসের মধ্য দিয়ে আচার শুরু করেন নারীরা। বেদিতে কারাম ডাল রোপণ করে চলে পূজা। রাতভর চলে নাচ আর আনন্দ। পূজা শেষ হওয়ার পর মেয়েরা পরস্পরকে খাবারে আমন্ত্রণ জানিয়ে উপোস ভেঙে ফেলেন। বিভিন্ন বাড়ি থেকে পাওয়া চাল, ডাল ও টাকা দিয়ে ভুরিভোজ খাওয়ানো হয় আমন্ত্রিত অতিথিদের। শেষে নদীতে কারামের ডালটি বিসর্জনের মাধ্যমে শেষ হয় উৎসব। সারা রাত কিচ্ছা বলা হয়, রুটি পিঠা খাওয়ানো হয় এবং পাড়ার জনগণ আসে। কারাম উৎসবে অনেক হই হুল্লোড় করি, অনেক আনন্দ করি। জোগাড় করতে পারি না, বাড়ি বাড়ি আমরা যেভাবে খাওয়ার আয়োজন করতাম সেভাবেও হয়নি। আমাদের এই করোনা ভাইরাস আসে, আমাদের কাজকর্ম কিছুটা কম হয়ে গেছে। পূজার দ্বিতীয় দিন বিকেলে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে আয়োজন করা হয় মেলার। নাচে গানে ও ঢোল মাদলের আওয়াজে মাতোয়ারা হয় মহাদেবপুরের ডাক বাংলোর মাঠ। এখন তো আদিবাসীদের উপর ভূমিহীন হয়ে যাচ্ছে, শিক্ষাহীন হয়ে যাচ্ছে, ভাষাহীন হয়ে যাচ্ছে, অধিকারহীন হয়ে যাচ্ছে। সেই অবস্থায় আমি মনে করি যে কারাম উৎসব তাদের উজ্জীবিত করে, তাদের প্রাণিত করে, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়। আদিবাসী জনগোষ্ঠী আছে, আদিবাসীদের আলাদা ভাষা এবং সংস্কৃতি আছে। আমরা এটাকে মাঠে নিয়ে আসি। প্রথম 1996 সালে আমরা এটাকে মাঠে নিয়ে আসি। এটা মূলত প্রত্যেকটা বাড়ি বাড়ি অনুষ্ঠানটা হয়, এখনো করি আমরা, কিন্তু উৎসবটা আমরা মাঠ পর্যায়ে করি। শুধু ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরাই নয়, সকল ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে কারাম উৎসব পেয়েছে সার্বজনীন মাত্রা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাদেবপুর, নওগাঁ। ছুটি দিনে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় রয়েছে দর্শনার্থীদের ভিড়। পরিবারের ছোট সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। চিড়িয়াখানার গেটে স্বাস্থ্যবিধি মেনে টিকিট কাটলেও ভেতরে প্রবেশের পর অনেকেই উপেক্ষা করছেন স্বাস্থ্যবিধি। এ বিষয়ে আরও জানাতে এবার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, যেহেতু সরকারি ছুটির দিন, আশা করা যাচ্ছে যে পরিবার পরিজন নিয়ে অনেকেই সেখানে এসেছেন, কিন্তু ভেতরে যাওয়ার পরে যে স্বাস্থ্যবিধি মানছেন না, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উৎসব মুখর পরিবেশে আজ দর্শনার্থীরা জাতীয় চিড়িয়াখানায় এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য শুক্রবারে যা ভিড় হয় আজকে তার চেয়েও বেশি ভিড় হয়েছে। এক ধরনের বলা যায় পরিবারের সদস্যদের নিয়ে এসছেন, বন্ধু বান্ধবদের নিয়ে এসছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবেশের সময় যেহেতু কড়াকড়ি রয়েছে, মাস্ক পরা বাধ্যতামূলক রয়েছে, কিন্তু ভেতরে প্রবেশ করার পর অনেকেই আসলে মানছেন না। আমার সঙ্গে আছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। তার সঙ্গে আমরা এখন কথা বলবো এই দর্শনার্থীদের নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এসেছে আজকে, এবং আপনি কি বলবেন যে অনেকেই আমরা স্বাস্থ্যবিধি মানতে দেখছি, যদিও প্রবেশ পথে কড়াকড়ি রয়েছে, আপনাদের নির্দেশনা বারবার রয়েছে, কিন্তু অনেকেই আসলে মানতে চাচ্ছেন। আপনি ঠিকই বলছেন। আসলে দীর্ঘ সময় পর আমাদের এই জাতীয় চিড়িয়াখানাটি দর্শনার্থীর জন্য আমরা উন্মুক্ত করেছি, এবং সেখানে শর্ত ছিল যে আমাদের স্বাস্থ্যবিধি যেটা কড়াকড়িভাবে মানতে হবে, এবং সেই জন্য আমরা কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি। আজকে জুমাবার, আপনি জানেন, আজকে দর্শনার্থীদের ঢল নেমেছে এখানে। এখন আজকে আমার মনে হচ্ছে 25 থেকে 30 হাজার দর্শনার্থী আজকে হবে। তবে আমার যে এরিয়া সেই অনুযায়ী এই 30 বা 40 হাজার দর্শনার্থী যদি ভেতরে প্রবেশ করে তাহলে সামাজিক দূরত্ব বজায় রাখাটা কঠিন হবে না, কিন্তু তাদেরকে সহযোগিতায় আনতে হবে। আমাদের কার্যকরী পদক্ষেপের কিন্তু কোনো কমতি নাই। আমরা ঢোকার সময় যেমন থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করছি, ফুটবাথ ব্যবহার করছি, আমরা অন্যান্য ব্যবস্থা যেমন নিছি, ভেতরেও কিন্তু প্রতি 15 মিনিট পর পর আমরা সাবধানতা বানিয়ে দিচ্ছি। আমরা মাইকিং হচ্ছে, আমাদের ডিজিটাল ব্যানারে ডিসপ্লে হচ্ছে। কিন্তু দর্শনার্থী যদি একটু সচেতন না হয় তাহলে একতরফাভাবে শুধুমাত্র চিড়িয়াখানা কর্তৃপক্ষের
প্রচেষ্টায় এই স্বাস্থ্যবিধি মানানো কিন্তু খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো দর্শনার্থীবৃন্দকে, আপনারা যারা ভিতরে প্রবেশ করবেন অবশ্যই যাতে মাস্ক ব্যবহারটা বাধ্যতামূলক। আমাদের কমপক্ষে 12টা জায়গায় কিন্তু আমাদের হাত ধোয়া এবং খাওয়ার পানি সুপেয় পানির ব্যবস্থা আমরা করেছি। যদি তারা মানে তাহলে নিজেরা যেমন সেফটি থাকবে, নিজেরা যেমন ভালো থাকবে, সুস্থ থাকবে, আরেকজনকেও ভালো রাখার জন্য তারা সহযোগিতা করবে। এইটুকু আন্তরিক সহযোগিতা আমি কামনা করি। আপনার এই পপুলার চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মধ্যে দিয়ে আমি দর্শনার্থীবৃন্দকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আসেন, ভেতরে আসুন, দেখুন, উপভোগ করুন এবং হাতির ফুটবল খেলা দেখে জীবন্ত বিনোদন আপনারা গ্রহণ করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্বাস্থ্যবিধি নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের যে উদ্যোগ রয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন চিড়িয়াখানার পরিচালক ডক্টর আব্দুল লতিফ। আমরা দেখতে পাচ্ছি উৎসব মুখর পরিবেশে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে ভিড় করে তারা দেখছেন। ছুটির দিনে মিরপুর চিড়িয়াখানার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে ৮,৬৮০ জন, আক্রান্ত হয়েছে ৫ লাখের বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সবচেয়ে বেশি ১,৯৭৪ জন মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছে ১,২৭,০০০-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে ৪৭,৪২,০০০-এর বেশি, শনাক্ত হয়েছে ২৩,১৩,০০,০০০। এদিকে রাশিয়ায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যু, দেশটিতে একদিনে মারা গেছে ৮২০ জন, আক্রান্ত ২১,৪৩৮। মেক্সিকোতে একদিনে মারা গেছে ৮১১ জন। যুক্তরাজ্যে একদিনে সংক্রমিত হয়েছে ৩৬,৭১০। পর্তুগালে ৮৫% মানুষকে টিকার আওতায় আনার পর লকডাউন তুলে দিয়েছে দেশটির সরকার। এদিকে আফগানিস্তানে বাড়ছে সংক্রমণ, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছে ৭৬৬ জন। সেনা শাসনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে মিয়ানমার। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান। বলেন, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সেনাবাহিনী ও গেরিলাদের সংঘর্ষে নতুন করে বাড়ছে প্রাণহানি ও বাস্তুচ্যুতের সংখ্যা। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান। ভারতের সীমান্তবর্তী মিয়ানমারের শিন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষ চলছে। প্রাণ বাঁচাতে প্রতিবেশী ভারতে পালিয়ে গেছে ৫,০০০-এরও বেশি মানুষ। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই অস্থিতিশীল মিয়ানমার। জাতিসংঘের হিসেবে জান্তা বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এবার চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সাথে মিলিত হচ্ছে জাপান ও ভারত। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, শুক্রবার চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধির ব্যাপারে ওয়াশিংটনে আলোচনায় বসবেন এই 4 দেশের নেতারা। এর আগে মার্চে 4 দেশের নেতারা ভার্চুয়াল আলোচনায় অংশ নিলেও এই প্রথম তারা মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের এই জোট দ্য কোয়াড নামে পরিচিত। যুক্তরাষ্ট্র বলছে, এই আলোচনার মাধ্যমে এশিয়ায় মার্কিন নীতিতে আসবে পরিবর্তন। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের সিনিয়র বিশ্লেষক ম্যালকম ডেভিস বলেছেন, এই সময়ে কোয়াড পরবর্তীতে কী পদক্ষেপ নেয় তা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই জোটের সম্মিলিত কর্মকাণ্ডের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি। কমিটির চেয়ারম্যান বেনি থমসন এক চিঠিতে জানিয়েছেন, দাঙ্গার মাধ্যমে ২০২০ সালের নির্বাচনের ফলাফল বানচাল করে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। অভিযুক্ত 4 কর্মকর্তা হলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন, হোয়াইট হাউসের সাবেক চিফ অফ স্টাফ মার্ক মিওদোস, সাবেক ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো ও পেন্টাগনের সাবেক চিফ অফ স্টাফ কাশিপ প্যাটেল। তাদের বিরুদ্ধে সমন জারি করেছে তদন্ত কমিটি। নির্বাচন বানচাল নিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে স্টিভ ব্যাননকে আগামী ডিসেম্বরে জিজ্ঞাসাবাদ করবে কমিটি। গত 6 জানুয়ারি নির্বাচন পরবর্তী দাঙ্গার পেছনের কারণ, ঘটনা ও পরিস্থিতি নিয়ে অনুসন্ধান করছে তদন্ত কমিটি। এদিকে এক বিবৃতিতে সাবেক পেন্টাগন চিফ প্যাটেল জানান, জড়িত থাকার অভিযোগ ওঠায় তিনি হতাশ হলেও বিস্মিত নন। ইসরায়েলি আয়রন ডোম মিসাইল ব্যবস্থার ত্রুটি সারাতে $1 বিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভে এই বিল পাশ হয়। 420 ভোটে পাশ হওয়া এই বিল এরপর যাবে সিনেটে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে সহায়তা দেওয়ার এই বিল সিনেটে খুব সহজেই পাশ হবে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে অনুমোদন দিতে সম্মতিসূচক ইঙ্গিত দিয়েছেন। ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা প্রতিরক্ষার স্বয়ংক্রিয় ব্যবস্থা আয়রন ডোমে কিছু ত্রুটি দেখা দেয় যুক্তরাষ্ট্রের কাছে $1 বিলিয়ন অনুমোদন চেয়েছিল তেল আবিব। মে মাসে হওয়া ফিলিস্তিনের সাথে সংঘাতে ইসরায়েল আয়রন ডোমের ব্যবহার করে। প্রতিপক্ষের ছোড়া রকেট প্রতিরোধে এই ক্ষেপণাস্ত্র 90% সক্ষম বলে দাবি করেছে দেশটি।
multi-mission ranges of up to 70 kilometers. It can be operated in all weather conditions. করোনার কারণে এবছরও বাতিল করা হয়েছে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিবছর সুইডেনের স্টকহোমে এটির আয়োজন করা হয়। বৃহস্পতিবার নোবেল ফাউন্ডেশনের বরাত দিয়ে এই খবর জানায় রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গতবারের মতো এবছরও বিজয়ীরা নিজেদের দেশ থেকেই পুরস্কারের পদক ও সনদ গ্রহণ করতে পারবেন। আগামী 4 অক্টোবর থেকে 11 অক্টোবর ভার্চুয়ালি নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এদিকে শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এই পুরস্কারটি নরওয়ে থেকে দেয়া হয়। 1901 সাল থেকে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে এই পুরস্কার দেয়া হচ্ছে। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে ভোরে কাঠমান্ডু গেছেন তামিম ইকবাল। ভোর 4:25 কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকা ছাড়েন তিনি। করোনার কারণে সরাসরি ঢাকা টু কাঠমান্ডু ফ্লাইট বন্ধ, তাই কাতার হয়ে যেতে হচ্ছে তামিমকে। আসরে ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন ওয়ানডে ক্যাপ্টেন। ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করেছেন তিনি। হাঁটুর ইনজুরিতে দীর্ঘদিন বিশ্রামে ছিলেন টাইগার ওপেনার। নেপালের এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম। দীর্ঘদিন ধরে খেলেননি জাতীয় দলের জার্সিতে টি-20, তাই নাম সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ থেকে। শনিবার থেকে শুরু হওয়া ইপিএলে তামিমের দলের প্রথম ম্যাচ রোববার। জানুয়ারিতে উদ্বোধন হয়েছে বহুল আলোচিত সিলেট আউটার স্টেডিয়াম, যা সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম গ্রাউন্ড 2 নামে পরিচিত। তবে উদ্বোধনের 8 মাস পেরোলেও এখনও এই মাঠে হয়নি কোনো খেলা। তবে অপেক্ষার অবসান হচ্ছে আগামী মাসেই। জাতীয় ক্রিকেট লিগকে স্বাগত জানাবে নতুন এই ভেন্যুটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বে প্রায় 9 একর জায়গা জুড়ে নির্মিত আউটার স্টেডিয়ামের কাজ শেষ হয় গত বছরের শেষ ভাগে। ব্যয় হয়েছে প্রায় 28.5 কোটি টাকা। জানুয়ারিতে মাঠটির উদ্বোধন হলেও দীর্ঘ সময়ে কোনো খেলা হয়নি এখানে। বিসিবি জানিয়েছে মাঠের অভিষেক হবে সামনের মাসে। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ হবে এখানে। সে উপলক্ষে চলছে শেষ পর্যায়ের খসা মাজা। আমরা যে সময়টা পেয়েছি, আমরা এই সময়ে আমাদের এই মাঠটিকে আরও ভালো করার জন্য আমরা আমাদের কিউরেটর, আমাদের গ্রাউন্ডসম্যান, আমাদের সেই প্রচেষ্টাটা ছিল এবং বিসিবি আমাদেরকে সেই সাপোর্ট দিয়েছে। তো আমরা যেহেতু একটা বেশ কিছু সময় পেয়েছি, আমরা এই সময়ে এই মাঠের, এই গ্রাউন্ডের আরও উন্নয়ন এবং আরও যাতে ভালো হয়, আরও স্পোর্টিং হয়, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। নতুন এই ভেন্যুতে থাকছে 20টি উইকেট, 4টি অত্যাধুনিক ড্রেসিং রুম, জিমনেশিয়াম সহ আন্তর্জাতিক সুযোগ সুবিধা। রয়েছে 7000 দর্শক ধারণ ক্ষমতার গ্রিন গ্যালারি। আমরা প্রথম দিকেই কমিটমেন্ট ছিল যে আমরা গ্রিন গ্যালারি রাখবো, স্ট্রাকচারাল গ্যালারি হবে না, এবং যত বেশি সম্ভব গাছ, আমরা প্রাকৃতিক সেই ভারসাম্যটা রাখার জন্য আমরা গাছ লাগাবো। এবং আপনারা জানেন প্রায় 1,500-এরও বেশি গাছ ইতিমধ্যে আমরা গ্রাউন্ড টুতে লাগিয়েছি এবং আরও 1000 খানেক গাছ আমাদের লাগানোর পরিকল্পনা রয়েছে। দ্রুতই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে যাবে দেশের সবচেয়ে সুন্দর এই আউটার স্টেডিয়ামটি, প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এই মৌসুমের প্রথম এল ক্লাসিকোর তারিখ প্রকাশ করেছে স্প্যানিশ লা লিগা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বহুল প্রত্যাশিত হাই ভোল্টেজ ম্যাচটি হবে 24 অক্টোবর। তবে বার্সেলোনার সাম্প্রতিক পারফরমেন্স অনেকটাই হালকা করছে দুই শীর্ষের লড়াইকে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মৌসুম শুরু হলে এল ক্লাসিকোর অপেক্ষায় থাকে ভক্ত সমর্থকেরা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মর্যাদার লড়াই দেখতে মুখিয়ে কোটি দর্শক। এই দ্বৈরথের প্রথম লেগ মাঠে গড়াবে আগামী 24 অক্টোবর। তবে মেসি রামোস যুগের অবসানে ক্লাসিক্যাল এই ক্ল্যাশ কতটা উত্তাপ ছড়াবে তাই দেখার বিষয়। 2 যুগ পর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। তার চলে যাওয়ায় বার্সেলোনার খেলায় উত্তেজনা কমেছে। একের পর এক ব্যর্থতায় টেবিলে নিজেদের অবস্থান হারিয়েছে কাতালানরা। শেষ ম্যাচে কাদিজের সাথেও গোলশূন্য ড্র করেছে রোনাল্ড কোমেনের দল। লা লিগার শেষ 5 ম্যাচে 2 জয় পেল বার্সা। শেষ জিতেছিল গেতাফের বিপক্ষে 2-1 গোলে। পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে বড় ব্যবধানে হারে ডিপি পেদ্রিরা। টানা 3 ম্যাচে জয়হীন বার্সার লিগে অবস্থান 9 পয়েন্ট নিয়ে 7-এ। অন্যদিকে 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ। শেষ 5 ম্যাচের 5টিতেই জয় গ্যালাকটিকোদের। স্পটলাইটে থাকা বেনজেমা, ভিনিসিয়াস, আসেনসিওরা বরাবরই যোগ্যতার প্রমাণ দিচ্ছেন।
এতে আনচেলত্তির দলের পারফরমেন্স এল ক্লাসিকোতে প্রভাব বিরাজ করবে। অবশ্য বার্সার কাছে শেষ 6 ম্যাচে মাত্র একবারই হেরেছে মাদ্রিদের ক্লাবটি। লা লিগার 10ম রাউন্ডে দেখা হবে স্প্যানিশ দুই জায়ান্টের। বাংলাদেশ সময় রাত 8:30টায় ন্যু ক্যাম্পে রিয়ালকে আতিথ্য দেবে কাতালানরা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে জার্মান বুন্ডেসলিগায় আজ গ্রেটার ফার্থের মুখোমুখি হবে লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরু রাত 12:30টায়। 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিল টপার বায়ার্ন তলানির দল ফার্থের বিপক্ষে জিতে টানা 8 ম্যাচ অপরাজিত থাকতে চায় নাগেলসম্যানের দল। তবে ইনজুরিতে থাকা কিংসলে কোম্যানকে নিয়ে রয়েছে শঙ্কা। থাকছেন না তলিসো, জিনাব্রিও। রক্ষণে স্ট্যানিসিচের জায়গায় খেলবেন পাভার, আক্রমণে মুলাল, লেওরায় সানে ও লেভানডস্কিকে ভরসা বাভারিয়ানদের। অন্যদিকে চলতি লিগে 5 ম্যাচের একটিতেও জয় নেই ফার্থের। শিরোপা বাধাদের বিপক্ষে শেষ 3 বারের দেখায় জয়হীন ফার্থ। এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।